এই জায়গায় দাঁড়িয়ে গোটা বিষয়টি কিন্তু একেবারে গোলমেলে হয়ে গেছে। বিকাশবাবুর বিরুদ্ধে যে ক্ষোভ, এটা যৌক্তিক নয়, এটা একেবারে পরিষ্কার। এই ঘটনার পর যে মানুষগুলি ক্ষতিগ্রস্ত হলেন তাদের না অত ভাবনার সময় থাকে না। অর্থাৎ সেই সময় তাদের হয়তো সামনে বিকাশবাবুকে দেখে মনে হচ্ছে যে এই ভদ্রলোকের জন্য আমার তো সত্যি চাকরি পাওয়ার কথা ছিল, আমার চাকরিটা গেল। তখন তাদের যে নিজার রিয়াকশন, হাঁটু ঝাঁকানো প্রতিক্রিয়া, তার সেই প্রতিক্রিয়ার নিরিখে তিনি হয়তো বিকাশবাবুর বিরুদ্ধে কিছু কথা বলেছেন। কংগ্রেসের যে বড় বড় উকিলরা যারা রাজ্য সরকারের টাকায় কেন্দ্রে রাজ্য সরকারের পক্ষে লড়াই করছেন, এই জায়গাটার মধ্যে কিন্তু একটা দ্বন্দ্বের সৃষ্টি হচ্ছে। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। কাল নজিরবিহীনভাবে কলকাতা হাইকোর্টের বাইরে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ঘিরে ধরে চলল বিতর্কিত চাকরি প্রার্থীদের বিক্ষোভ। কেন বিক্ষোভ, কিসের জন্য বিক্ষোভ, কেন এই অতর্কিত বিতর্কের একটা সৃষ্টি, সেই নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক শুভময় মৈত্র। স্যার, প্রথমে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। কাল যে ভিডিও আমরা দেখছিলাম এবং সেই ভিডিও তৃণমূলের পক্ষ থেকে, আইটির পক্ষ থেকে সার্কুলেট করা হচ্ছে যে বিকাশ বাবুকে ঘিরে ধরে এরকম চাকরি প্রার্থীদের বিক্ষোভ, এই পুরো বিষয়টা আপনি কিভাবে দেখেন? দেখুন, যে গোটা ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা তো একেবারে রাষ্ট্র ব্যবস্থার বিরোধী। অর্থাৎ রাষ্ট্রের সিস্টেম, যে কথাটা আমরা বারবার বলছি, যে কোনো বেসরকারি জায়গায় আপনি যখন কোনো চাকরি করতে যাচ্ছেন বা কাজ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে সেখানে যে মালিকানা, সেই মালিকানার লোকজন আর কি, অর্থাৎ যিনি মালিক তিনি ঠিক করবেন যে কাকে তিনি নেবেন। আমাদের দেশের আইনে এর খুব একটা বিরোধিতা করা যায় না, তবে তিনি খুব খারাপ ভাবে কারো চাকরি টাকরি কেড়ে নিলে সেই নিয়ে মুশকিল হয়। কিন্তু সরকারি যে ব্যবস্থা, সেখানে আমরা সবসময় জানি একটা কোনো নিয়মের ভিত্তিতে নিয়োগ হবে। এবং এই ঘটনাটি যখন আমাদের চোখের সামনে আসে, বারবার আমি যেটা বিধিসম্মত সতর্কীকরণ দিই যে এখনো তো কোর্টের রায় একেবারে শেষ পর্যন্ত জানা যায়নি, ফলে পুরোটাই অভিযোগ। কিন্তু এই অভিযোগের বিষয় যখন সামনে আসে, কম নম্বর বেশি নম্বরের চেয়েও বেশি দেখা যায়, তখন মানুষ আস্তে আস্তে বুঝতে পারেন যে একটা গোলমাল কিছু হয়েছে। এবং 2021 বিধানসভা নির্বাচনের পর থেকে বারবার আইনি যে ব্যবস্থা, সেখানে গিয়ে আমরা পরিষ্কার দেখতে পাই যে ঘটনাগুলো ঘটছে, যে এই ঘটনাগুলো অস্বাভাবিক, অর্থাৎ একটা দুর্নীতির অ্যাঙ্গেল আছে। তারপর এসএসসিও কিছু ক্ষেত্রে স্বীকার করেন, শাসক দল তৃণমূল নেতাদের কথাতেও শোনা যায়, বিভিন্ন রকম তদন্ত হয়। নেতা মন্ত্রীরা তো একদম শুধু শুধু জেলে যাননি, নিশ্চয়ই কারণ আছে। এই জায়গায় দাঁড়িয়ে গোটা বিষয়টি কিন্তু একেবারে গোলমেলে হয়ে গেছে। এই জায়গায় সত্যি একটা রাজ্যের শাসক দলের কাছ থেকে, তৃণমূল কংগ্রেসের কাছ থেকে আমাদের একটা আশা যে একটা সময় শুভবুদ্ধির উদয় হবে, কোর্ট বা কেন্দ্রীয় সরকারের সঙ্গে দ্বন্দ্বে না গিয়ে রাজ্য সরকার, এসএসসি, এই যে রাষ্ট্র ব্যবস্থা, সেইটিকে স্থিরভাবে ভেবে একটা লক্ষ্যটা স্থির করতে হবে যে যারা সঠিকভাবে চাকরি পেয়েছেন তাদের চাকরি দেওয়ার চেষ্টা করব। এবার এই জায়গায় আমরা কার উপর সবচেয়ে বেশি বিশ্বাস রাখবো? আমরা কি রাজনৈতিক নেতাদের কথায় বিশ্বাস রাখবো? আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে তার থেকে বেশি বিশ্বাস রাখবো আইনগত ব্যবস্থায়, যেখানে কোর্ট আছেন, বিচারপতি আছেন, উকিলরা আছেন, আইনজীবীরা, তারাও তো কোর্টের অংশ, তাদেরও কোর্ট অফিসার বলা হয়। তাদের যে তর্ক বিতর্ক চলছে, তার মধ্যে দিয়েই সবচেয়ে সুষ্ঠু সমাধানটা পাওয়া যাবে, সেইটা আমরা মনে করছি। এই জায়গায় দাঁড়িয়ে বিকাশবাবু কোর্টে সওয়াল করেছেন এবং তার তিনি কিছু রায় পেয়েছেন, জজ সাহেবরা কিছু কথাবার্তা বলেছেন, কখনো হাইকোর্ট কখনো সুপ্রিম কোর্টে গেছে। এখানে এই গোটা বিষয়টি একেবারে শুধুমাত্র বিকাশবাবু দ্বারা নিয়ন্ত্রিত এমন তো নয়। তিনি তার বুদ্ধি অনুযায়ী, তার যে পক্ষটার কথা যৌক্তিক মনে হয়েছে, তার পেশাদারি ভাবনার মধ্যে যেটা আছে, রাজনৈতিক ভাবনার মধ্যে যেটা আছে, সেটা দিয়ে তিনি তো কোর্টের ব্যবস্থাটাকে গোলমাল করে দেননি। যে অন্য কেউ যারা অন্য পক্ষের তারা বলতে পারছেন না, এমন নয়। ফলে বিকাশবাবুর বিরুদ্ধে যে ক্ষোভ, এটা যৌক্তিক নয়, এটা একেবারে পরিষ্কার। অন্যদিকে একটা ঘটনা ঘটেছে যাকে দুর্ঘটনা বলাই ভালো। এই ঘটনার পর যে মানুষগুলি ক্ষতিগ্রস্ত হলেন তাদের না অত ভাবনার সময় থাকে না। অর্থাৎ সেই সময় তাদের হয়তো সামনে বিকাশবাবুকে দেখে মনে হচ্ছে যে এই ভদ্রলোকের জন্য আমার তো সত্যি চাকরি পাওয়ার কথা ছিল, আমার চাকরিটা গেল। তখন তাদের যে নিজার রিয়াকশন, হাঁটু ঝাঁকানো প্রতিক্রিয়া, তার সেই প্রতিক্রিয়ার নিরিখে তিনি হয়তো বিকাশবাবুর বিরুদ্ধে কিছু কথা বলেছেন। আমি কিন্তু তাকেও দোষ দেবো না, এবং আমি মনে করি বিকাশবাবু ভীষণ পরিণত রাজনীতিবিদ, ভীষণ পরিণত আইনজীবী, তার দূরদৃষ্টি আছে, তার একটা উইজডম আছে। ফলে তিনিও নিশ্চয়ই বুঝতে পারবেন, তিনিও নিশ্চয়ই বিরক্ত হবেন না এই সব হারা মানুষগুলোর ওপর যারা কিনা তার চাকরিটা খুইয়েছেন।
এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমি একদিকে যেমন মনে করি হ্যাঁ ক্ষোভ সঙ্গত নয়, কিন্তু ক্ষোভ বড্ড স্বাভাবিক। এবং বিকাশবাবু যেটা করছেন সেটা তো একেবারে দেশের সংবিধানের মধ্যে, আইনি ব্যবস্থার মধ্যে করছেন, ফলে তার এছাড়া আর কিছু করার নেই। তিনি নিয়মের মধ্যে কোর্টের কাছে যাচ্ছেন, কথাবার্তা হচ্ছে, এবং সমস্ত কোর্টই তো বলছে যে বিষয়টার মধ্যে গলদ আছে। এবার এ প্রশ্ন আমাদের থাকবে, আমরা তো কোর্টের কাছে সম্পূর্ণ যথাযোগ্য সম্মান নিয়েও প্রশ্ন করতে পারি। সেখানে যে প্রশ্নটা আমাদের থাকবে যে কোর্টের সিদ্ধান্তে যদি বোঝা যায় 1000-5 মানুষের গোলমাল আছে, তাদের আপনারা মাইনে ফেরত দিতে বলতে পারেন, তাহলে তার উল্টো যে সেটটা, তাই তাদের ক্ষেত্রে চাকরিটা তো থাকাই উচিত। কারণ আইনি যে ব্যবস্থা তার মধ্যে যে রায়টা এলো সে তো সম্পূর্ণ সত্য বা সম্পূর্ণ মিথ্যা নয়, ফলে তার মধ্যেও কিছু ছোটখাটো ভুল ঠিক থাকতে পারে, সেজন্যই তো এতগুলো কোর্ট। ফলে আমি মনে করি যদি আদালত আরো একটু দেখেন যে যাদের কোনো গোলমাল নেই বলে মনে হচ্ছে, তার মধ্যে রাখার জন্য গোলমাল থাকতে পারে, তাদের ক্ষেত্রে চেষ্টা করা হোক তারা যাতে যত দ্রুত চাকরি ফেরত পান, এবং সমস্ত রাজনৈতিক দল, তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সিপিএম, তারা একসঙ্গে মিলে আলোচনা করুন যে কিভাবে তাদের চাকরিগুলো যত দ্রুত সম্ভব ফিরিয়ে দেওয়া যায়। তাদের চাকরি কিন্তু একেবারে চলে যায়নি, রায়টাকে ভালোভাবে পড়লে বোঝা যায় সেখানে যথেষ্ট সম্ভাবনা আছে, এই সম্ভাবনাটা উজ্জ্বল করতে হবে। আর আমার একটা রাজনৈতিক কনফিউশন কিন্তু পেশাদারি জগতের বাইরেও আছে। বিকাশবাবু যখন আদালতে যাচ্ছেন তিনি তার রাজনৈতিক ভাবনাটার সঙ্গেও সরল রৈখিক একটা পথে আছেন, কিন্তু কংগ্রেসের যে বড় বড় উকিলরা যারা রাজ্য সরকারের টাকায় কেন্দ্রে রাজ্য সরকারের পক্ষে লড়াই করছেন, এই জায়গাটার মধ্যে কিন্তু একটা দ্বন্দ্বের সৃষ্টি হচ্ছে। আমি ভুল ঠিক বলছি না, পেশাদারি যে কেউ তার কাজ করতে পারেন। এই দ্বান্দ্বিক পরিস্থিতিটার বাইরে কিন্তু কেন্দ্রের কংগ্রেসকে বেরোতে হবে, বা তারা সেই উকিলরা বলতে পারেন তো তৃণমূলের রাজ্য সরকারকে। আমি কিন্তু বারবার বলছি প্রতিটি রাজনৈতিক দলে যুক্তিপূর্ণ মানুষ আছেন, ভালো খারাপের দ্বন্দ্বে যাচ্ছি না। ফলে তৃণমূল কংগ্রেসেরও যারা দায়িত্বশীল নেতা মন্ত্রী আছেন তারা এগিয়ে আসুন, আসুন সবাই মিলে। ভুল হয়ে গেছে, হয়তো বারবার ভুল হলে তাকে মানুষ দুর্নীতি বলবে, দুর্ঘটনা ঘটেছে, এই যে এত যুদ্ধ হয় সারা পৃথিবীতে, যুদ্ধের পরেও তো একটা দেশ মাথা তুলে দাঁড়ায়। আমাদের যে 25 কোটি বাঙালি তারা সারা পৃথিবী জুড়ে আছেন, তারা এটা পছন্দ করছেন না। আসুন সবাই মিলে সমাধান করি, এবং যত তাড়াতাড়ি সম্ভব একটা স্ট্যাটিস্টিক্যাল মেথড ইউজ করে, কম্পিউটারের কিছু বিষয় ইউজ করে একটা চেষ্টা করি যাতে আমরা এই সমস্যার সমাধান করতে পারি। বিকাশ বাবুর ওপর যে ধরনের কথাবার্তা হচ্ছে তাকে আমি একেবারেই সমর্থন করছি না, কিন্তু আমার আবেদন থাকবে বিকাশ বাবুর কাছে, উনি নিশ্চয়ই বোঝেন এটা, যে এই মানুষগুলোর যে ক্ষোভ, সেই ক্ষোভের এই বহিঃপ্রকাশও খুব স্বাভাবিক। তাদের যে দুঃখ কষ্ট, এই দুঃখ কষ্টটা কিন্তু আমাদের প্রত্যেককে বুঝতে হবে। আপনি বলছেন আদালত সমাধান সূত্র বার করবে, কিন্তু আদালতের কাছে কোনো নথি নেই, এসএসসি পর্ষদ কোনো ওএমআর শিট সে অর্থে প্রডিউস করতে পারেনি, সুপ্রিম কোর্টে তারা গিয়ে বলেছে যোগ্য অযোগ্য ডিভাইডেশনটা করে দেবে। ফলে এসএসসি এক একটা বেঞ্চে এক এক রকম স্ট্যান্ড নিয়েছে, আদালত কি করবে? আইনের তো আবেগের ধার ধারে না আইন। ঠিক, একেবারে আইন অঙ্ক দিয়ে চলে, কিন্তু আপনি যদি একটু ঠান্ডা মাথায় ভাবেন, আপনাকে আমি একটা উদাহরণ দিই, যে এই যে যখন আইএসসি আইসিএসসি পরীক্ষাগুলো কোভিডের সময় হয়নি, ছাত্রছাত্রীদের অন্যান্য বিভিন্ন নম্বর দেখে কে কত নম্বর পাবে ঠিক হয়েছে। তা কেউ বেশি পেয়েছেন, কেউ কম পেয়েছেন। যিনি কম পেয়েছেন তিনি তো বলতেই পারতেন যে দেখুন স্কুলের পরীক্ষাটায় খারাপ পেয়েছি, ওই পরীক্ষাটায় গিয়ে খুব ভালো পেতাম। তারা কিন্তু বলেননি, অর্থাৎ সমস্ত মানুষ মিলে বসে একটা সিস্টেমের মধ্যে ঢুকেছেন। আমরা জানি যে সিস্টেমটাই ভুল হতে পারে। আমি বাজার থেকে যখন একটা তরমুজ কিনি তখন আমি আশা করি যে তার মধ্যেটা কাটলে লাল বেরোবে, কিন্তু অনেক ক্ষেত্রে তো তরমুজের রংটা ঠিক লাল হয় না। ফলে সে একই রকম ভাবে মানুষ বুঝে একটা সিস্টেম করেছে, জানে তার মধ্যে ত্রুটি থাকবে, তা সত্ত্বেও তার একটা ফেয়ারনেসের ধারণা আছে। তার নিরিখে আইএসসি আইসিএসসি পরীক্ষা ছাড়াও রেজাল্ট দিয়েছে, সেই রেজাল্টের এগেনস্টে 2-3 বছর হয়ে গেল কোভিডের পর কোনো চ্যালেঞ্জ হয়নি। একই রকম ভাবে এই মানুষগুলির বিভিন্ন পরীক্ষার নম্বর আছে, তারা অনেকে আরটিআই করে তাদের যে ওএমআর শিট ফেরত পেয়েছেন। এই প্রত্যেকটা বিষয়কে ধরে আমার ধারণা 1-2 মাস আমাদের রাজ্যের, আমাদের দেশের কম্পিউটারের লোক, আইনের লোক, পুলিশের লোক, রাজনীতির লোক একসঙ্গে আমরা যদি কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করি, একটা জায়গায় কিন্তু এটা আমাদের বাংলা, এটা আমাদের দেশ, এখানে আমরাই তৃণমূল, আমরাই সিপিএম, আমরাই কংগ্রেস, আমরাই বিজেপি, এই বাড়ির ছেলেগুলো যারা ভুগছে, যারা ঠিকভাবে চাকরির পরীক্ষা দিয়েও যাদের চাকরি চলে গেছে, তাদের মধ্যে আমি আপনাকে বলবো শিবম, আপনি একটু সার্ভে করে দেখুন, এর মধ্যে সব রাজনৈতিক দলের সমর্থক আছেন। তাদের হতাশাটা কিন্তু একটা মানে ভয়ঙ্কর বিষয়। এটা আমার নিজের ক্ষেত্রে যদি হতো, আমি মানে কোন দিকে যেতাম আমি জানি না। আজকে তাদের কষ্টটা যদি আমরা ঠিকভাবে বুঝতে পারি,
আমার মনে হয় সবাই মিলে চেষ্টা করুন যাতে এর থেকে আমরা বেরোতে পারি এবং পরের পরীক্ষাগুলো যাতে ভালোভাবে হয়। পশ্চিমবঙ্গ সরকারের মধ্যেও তো এখনো জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়, WBJEE, যার থেকে যাদবপুরে মানুষ ভর্তি হন, তাই নিয়ে তো বিরাট কোনো গোলমাল নেই এবং এই জায়গায় খুব ভালোভাবেই চলছে মোটের ওপর। এখানে বিরাট গন্ডগোলে মানুষ তো প্রতিবাদ করবেন। ফলে আমি বারবার যেটা বলছি, রাজ্য সরকারে দায়িত্বশীল প্রচুর মানুষ আছেন, তাদেরকে কিন্তু যদি এটা তৃণমূলের একটা রাজনীতি হয় যেখানে তারা গোটা বিষয়টিকে দুর্নীতিগ্রস্তদের প্রোটেক্ট করার জন্য আরো গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন, সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের মধ্যে থেকে ভয়েস আসুক যে যারা গোলমাল করেছেন তাদের শাস্তি হবে, পরে না হয়। শাস্তি দিয়ে সমস্যার সমাধান হয় না। যাদের গোলমাল হয়ে গেছে ঠিকভাবে, যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন, তারা বিকাশবাবুর কাছে হইচই না করে বিকাশবাবুর সঙ্গে বসুন, কথা বলুন, বিকাশবাবুও তাদের বোঝান এবং তার মাধ্যমে বিকাশবাবুর মতন একজন মানুষ যিনি রাজ্যসভার এমপি, যিনি এত গভীর যার জ্ঞান আছে, সবাই মিলে চেষ্টা করুন। বিকাশবাবু, আমি মনে করি বিকাশবাবু পথ দেখাতে পারেন এই সমস্যার সমাধানের। ফলে এই বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নিয়ে এটা করতে হবে এবং আমি কিন্তু বিশ্বাস করি যে হিরোশিমা নাগাসাকির পর আজকে যদি জাপান উঠে দাঁড়াতে পারে, তাহলে আজকে এই ঘটনাটুকুর পর, এই গোলমালটুকুর পর আমরা উঠে দাঁড়াতে পারবো না, ফিরে আসতে পারবো না, হতেই পারে না। এই ঘটনা ঘটবে, আমরা ঠিকভাবে ফিরে আসবো। দরকার শুধু শাসক দলের মধ্যে একটু ইন্ট্রোস্পেকশন, আত্মসমালোচনা, তার আয়নার সামনে দাঁড়িয়ে দেখুন কিভাবে বিষয়টা ঠিক করা যায়। শেষ প্রশ্ন, আত্মসমালোচনা করতে বলছেন কিন্তু পাল্টা আইনজীবী সংসদ কল্যাণ ব্যানার্জি বলছেন সুপ্রিম কোর্টে গিয়ে 5 মিনিটে স্টে নিয়ে আসবো। একাধিক কথা লাইনবাজ, পাল্টিবাজ বলছেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে। স্টে হচ্ছে, অভিজিৎ ঘরে ঘুমক 5 বালিশ জড়িয়ে যান, বলে দিন অভিজিৎকে স্টে হবেই। আমি বলছি এই জাজমেন্ট সুপ্রিম কোর্টে গেলে এখন স্টে হবেই। পাল্টিবাজ, 1 নম্বরে ধান্দাবাজ, পাল্টিবাজ, ধান্দাবাজ। বললাম তো ভারতবর্ষের কলঙ্ক এই লোকটা, একটা কলঙ্ক। মুখটা দেখলেন না, মুখটা সমালোচনা হচ্ছে না, ইগোর লড়াই হচ্ছে সময়টা। দেখুন, প্রথম জিনিসটা হচ্ছে অভিজিৎ গাঙ্গুলির বিষয়টি নিয়ে পরিষ্কার আলোচনা করার প্রয়োজন। মহামান্য বিচারক তিনি অবসর নিয়েছেন। তিনি যে রায়গুলি দিয়েছিলেন সেই রায় সামাজিক ন্যায় বিচারের থেকে খুব একটা আলাদা নয় এবং তার শুধু শিক্ষাক্ষেত্রের রায় নয়, তিনি যে এই বিভিন্ন শ্রম আইন নিয়ে মামলায় তার যে একটা দরদি মন আছে, তার রাজনীতি বিজেপিতে তিনি গেছেন, তার সেটাকে সমর্থনযোগ্য কিনাই নিয়ে প্রচুর আলোচনা চলবে, কিন্তু যেমন আদালতে অঙ্ক আছে তেমনি আদালতের মনও আছে। যে কারণে এক ভদ্র মহিলা যিনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, তার চাকরিটা তো রয়ে গেছে। ফলে মানে অঙ্ক এবং মন এই মিলিয়ে আমার মনে হয় যে নিশ্চয়ই কল্যাণবাবু অত্যন্ত বরিষ্ঠ আইনজীবী, তিনি তার মতো করে বলেছেন এবং তারও রাজনৈতিক বাধ্যবাধকতা আছে। আমি এটাই বলছি, বিকাশবাবুরও রাজনৈতিক বাধ্যবাধকতা আছে। ফলে এই রাজনৈতিক বাধ্যবাধকতার মধ্যে মানুষ বুঝবেন যে কল্যাণবাবু ঠিক বলছেন না বিকাশবাবু ঠিক বলছেন, সেটা তো মানুষকে বোঝার সুযোগ দিতে হবে। ফলে আমি বলবো যে যে কথাগুলো আইনগত কথা নয়, যে কথাগুলো রাজনৈতিক কথা, সেগুলোও থাকবে, কারণ এই দুর্নীতি নিয়ে যে অভিযোগ তার মধ্যে রাজনীতি আছে, আইনের একটা আলোচনা আছে, আর তার মধ্যে সমস্যা সমাধানের ক্ষেত্রে স্ট্যাটিস্টিক্যাল বা কম্পিউটার সায়েন্সের যে মেথড, যে যদি স্ক্যান করে রাখা থাকে সেই জিনিসগুলো, যেগুলো বিচারকরা সম্ভবত কনভিন্সড হচ্ছে। এবার এসএসসি এসে ফরেন্সিকের কোনো একটা ভালো লোককে যদি বলেন যে দেখুন আমরা এইভাবে বোঝাচ্ছি, আপনারা আদালতকে বোঝান, বহু ক্ষেত্রে আদালত কিন্তু বৈজ্ঞানিকদের, অধ্যাপকদের, বিভিন্ন মানুষের সাহায্য নেন। আজকে ধরুন একটা কয়লা নিয়ে কোনো একটা কেস হচ্ছে, যার মধ্যে কয়লার কেমিক্যাল কম্পোজিশন নিয়ে আলোচনা হবে, সেই ধরনের ক্ষেত্রে কি আদালত সব বুঝতে পারেন? তাকে হয়তো কেমিস্ট্রির লোক ডাকতে হয়। ফলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং এইটুকু ছাড়া রইলটা কি, যে আমাদের যা বুদ্ধিশুদ্ধি আছে, বাঙালিদের যে মননশীলতা আছে, সেই জায়গায় এখন আমরা বড্ড বেশি হাঁটু ঝাঁকানো একটা রিয়াকশন, তার মধ্যে লোকসভা নির্বাচন, তার মধ্যে গোটা মন্ত্রিসভা জেলে যাবে কি যাবে না, গোটা আলোচনাগুলো মূল সমস্যার সমাধানের পথ থেকে আমাদের প্রতি মুহূর্তে সরিয়ে দিচ্ছে। আমাদের অন্তত কিছু মানুষকে বারবার বলতে হবে যে আমরা আসল সমস্যাটা কি, যারা ঠিকভাবে পরীক্ষা দিয়েছিল, যাদের চাকরিটা ঠিক আছে, তাদের চাকরিটা যেন তারা ফেরত পান, এবং আমি বিশ্বাস করি যে এই জায়গায় আমরা পৌঁছতে পারবো। অবশ্যই সব থেকে বড় কথা, যারা কালকে বিক্ষোভ দেখিয়েছেন তাদেরও আইনজীবী আদালতে সওয়াল করার সুযোগ পেয়েছেন। ফলে দুপক্ষেরই আইনজীবী আদালতে সওয়াল করার সুযোগ পেয়েছেন। আদালত যুক্তি নির্ভর একটা রায় দিয়েছেন। সেখানে বিকাশ বাবুর উপর ক্ষোভ, সেটা কি মেনে নেওয়া যায়? এই প্রশ্ন আমার থাকলো। এই প্রশ্ন সময় মৈত্র তুললেন, এই ক্ষোভ কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। সুপ্রিম কোর্টে পুরো বিষয়টা বিচারাধীন, সময় সবকিছুর হয়তো উত্তর দেবে। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। অসংখ্য ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনাদেরও।